এই ভিডিওতে বায়োলজির একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার রেসপিরেশন ইন প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদের শোষণ। এই উদ্ভিদের শোষণ চ্যাপ্টারটি একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব সোজা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি যারা নেট দিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর যারা বোর্ড দিবে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো অবশ্যই ভালো করে বুঝবে। উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সবারই বেঁচে থাকার জন্য শ্বাসকার্য চালাতে হয়, তাই তো? শ্বাসকার্য না চললে পরে সেই উদ্ভিদটাও বাঁচবে না, আর যে সে প্রাণীটা আছে সেও কিন্তু বাঁচবে না। আমরা কি করি? আমরা দৈনন্দিন দিনে অক্সিজেন, সারাদিন কিন্তু আমাদের শ্বাসকার্য চলতে থাকে। আমরা কি করি? উদ্ভিদ থেকে অক্সিজেন গ্রহণ করি, আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা বর্জন করি সেটা উদ্ভিদ শোষণ করে, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে সব সজীব বস্তুর দৈনন্দিন ক্রিয়াকলাপের মধ্যে তোমার শোষণ পড়ে, তারপর হচ্ছে পরিবহন, চলন, প্রজনন, এমনকি শ্বাসকার্য সম্পাদনের জন্য শক্তিও প্রয়োজন হয়। এবার জীবন প্রক্রিয়া চালানোর জন্য, মানে জীবনটা যে আমাদের মধ্যে যে প্রাণ আছে, এই প্রাণটা চালানোর জন্য কিন্তু প্রয়োজনীয় সব শক্তি কিছু বৃহদাকার অণু, ধরো বৃহদাকার কিছু জৈব অণু আছে, এদের জারণ হলো, জারণের ফলে কি হয়? খাদ্য তৈরি হয়। জারণের ফলে কি তৈরি হয়? খাদ্য তৈরি হয়। জারণের ফলে কি তৈরি হচ্ছে? খাদ্য তৈরি হচ্ছে, যেটা কেবলমাত্র সবুজ উদ্ভিদ এবং সায়ানোব্যাকটেরিয়া আছে, এরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তাছাড়া উদ্ভিদ বা সায়ানোব্যাকটেরিয়া ছাড়া কেউই কিন্তু নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না। তাহলে উদ্ভিদরা আর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া সালোকসংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে নিজের খাদ্য নিজেই তৈরি করছে। আর এই যে উদ্ভিদ আছে, এদেরকে কে খাচ্ছে? এদেরকে হচ্ছে আমরা সরাসরি উদ্ভিদও খাই, আমরা হচ্ছে হার্বিভোরাসও, আবার হচ্ছে কর্নিভোরাসও। কারণ আমরা সরাসরি উদ্ভিদও খাচ্ছি, আবার হচ্ছে যে প্রাণীগুলো উদ্ভিদ খায় সেই প্রাণীগুলোকে আমরা খাচ্ছি, তাই তো? তাহলে আমরা এটা বলতেই পারি যে আমরা দুটো প্রজাতির মধ্যেই পড়ি। আবার যেমন গরু, ছাগল, মোষ, এরা কিন্তু আবার হার্বিভোরাস, কারণ এরা হচ্ছে সরাসরি ঘাস খায়। এরা কিন্তু অন্য কোনো প্রাণী বা কিছু খাচ্ছে না, এরা ডাইরেক্টলি ঘাস খাচ্ছে। আবার খরগোশও যেমন হার্বিভোরাসের মধ্যেই পড়ে, হরিণ, এরা সবাই ঘাস খায়। আর আমরা কি করি? আমরা এদেরকে খাই। আবার যেমন তোমার শিয়াল হতে পারে, বাঘ হতে পারে, তারপর আরও নানান ধরনের প্রাণী হতে পারে যারা অন্য একটা প্রাণীকে খায়। যারা হচ্ছে ঘাস খায় তাদের হচ্ছে তোমার হচ্ছে সিংহ, বাঘ এরা খায়। যেমন গরু, ছাগলকে তো বাঘও খায়, তাহলে এরা কিন্তু হার্বিভোরাস না। তো এখান থেকে আমরা বলতেই পারি যে শুধুমাত্র সবুজ উদ্ভিদ আর সায়ানোব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে, তাছাড়া কেউই উৎপাদন করতে পারে না। আর এই প্রক্রিয়াটা যে আছে, এই প্রক্রিয়াটা সৌরশক্তিকে আবদ্ধ করে। কি করে? সৌরশক্তিকে আবদ্ধ করে এবং এই শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, যা গ্লুকোজ, সুক্রোজ এবং শ্বেতসার শর্করার বন্ধনীগুলিতে সঞ্চিত থাকে। মানে কি? ধরো এটা সূর্য, তো এখানে একটা উদ্ভিদ আছে, ধরো এটা একটা উদ্ভিদ, এর মধ্যে আলোক শক্তি পড়ছে, এটা কি করছে? নিজের মধ্যে শোষণ করছে। শোষণ করার পর এর মধ্যে কি করছে? এটাতে তোমার হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ, তারপর হচ্ছে শ্বেতসার, এই সৌরশক্তিটা গ্লুকোজ, সুক্রোজের শ্বেতসারে পরিণত হচ্ছে, মানে নিজের ভিতরে এটা রূপান্তরিত করে এর মধ্যে রেখে দিচ্ছে। আর এটাকে আমরা কি করছি? এটাই আমরা খাচ্ছি। যে এটা খাওয়ার ফলে আমাদের দেহে গ্লুকোজ, তারপর শর্করা, প্রোটিন, এসবে কি হচ্ছে? এগুলো ভেঙে গিয়ে এগুলো তৈরি করছে আমাদের দেহের মধ্যে। তাহলে সবুজ উদ্ভিদ সব কোষ, কলা এবং অঙ্গ সালোকসংশ্লেষ করতে পারে না। মানে সবুজ উদ্ভিদ যে আছে, ধরো এটা একটা পাতা, না একটা উদ্ভিদ, ধরো এটা একটা গাছ ধরে নিলাম, তাই তো? এই গাছের সব অংশ যে আছে, এর মধ্যে যে যত অংশ আছে, যেমন কাঠ আছে, মানে গুড়িটা আছে, তারপর হচ্ছে আরও নানা ধরনের শাখা পোশাক আছে, এর সম্পূর্ণর মধ্যে কিন্তু এরা এই যে কলা আছে, অঙ্গ আছে, এদের মধ্যে সবাই কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে না। উদ্ভিদের শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট সমন্বিত কোষগুলিতেই সালোকসংশ্লেষ ঘটে। মানে ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? যেখানে সবুজ অংশ, উদ্ভিদের যে অংশগুলি সবুজ, তার মধ্যেই তোমার হচ্ছে সালোকসংশ্লেষ ঘটে। যেমন পাতা হচ্ছে সবুজ, এর মধ্যে তোমার সালোকসংশ্লেষ ঘটবে। তারপর কুমড়ো বা লাউ গাছের কাণ্ড, এর মধ্যে সালোকসংশ্লেষ ঘটবে, তোমাদের এর আগের দিন আমি পড়িয়ে দিয়েছিলাম। তারপর কোনো উদ্ভিদ আছে, উদ্ভিদের মূলে, মানে উদ্ভিদের যে মূলগুলো আছে তার মাথার দিকে একটু সবুজ হয়, এই অংশটা তো তোমার হচ্ছে কি বলে, ওটাকে সালোকসংশ্লেষ হয়। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে যেসব উদ্ভিদের যেসব অংশ সবুজ বা যেখানে ক্লোরোপ্লাস্ট
ঘটে ক্লোরোপ্লাস্টের উপস্থিত আছে সেই সব অংশে আমরা সালোকসংশ্লেষ দেখতে পাই। আর এই ক্লোরোপ্লাস্টযুক্ত কোষগুলো প্রায়শই উদ্ভিদ অঙ্গের উপরতলে অবস্থান করে, মানে উপর দিকে, যেদিকে হচ্ছে তোমার সূর্যের দিকে অবস্থান করে। যেমন পাতা, তারপর কাণ্ড, যেমন লাউ কুমড়ার কাণ্ড, এরা উপরের দিকে অবস্থান করে। আর এক্সেপশনাল কিছু কিছু উদ্ভিদ যাদের হচ্ছে মূলে সালোকসংশ্লেষ ঘটে, তাই তো খুব কম উদ্ভিদই আছে যাদের মূলে সালোকসংশ্লেষ ঘটে। এবার সবুজ উদ্ভিদের যে অসবুজ অন্য সব অঙ্গ, কলা আর কোষ যে আছে, এদের মধ্যে কি হয়, জারণের জন্য খাদ্যের প্রয়োজন, মানে এদের জারণের জন্য খাদ্যের প্রয়োজন হয়, ঠিক আছে। এবার যেগুলো অসবুজ অংশে খাদ্যের পরিবহন হওয়া প্রয়োজন, এদের মধ্যে খাদ্যের পরিবহন হওয়া অত্যন্ত প্রয়োজন হয়। প্রাণীরা যেমন পরভোজী হয়, প্রাণীরা কি হয়, পরভোজী। অর্থাৎ এখানে বলতেই পারি এরা উদ্ভিদ থেকে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে তোমার খাদ্য আহরণ করে। যেমন আমি বললাম যে হার্বিভোরাস হয়, তারপর হচ্ছে কর্নিভোরাস, মানে কর্নিভোরাস কারা, যারা মাংসাশী, মানে যারা হার্বিভোরাসদের যারা খাচ্ছে তারা হচ্ছে কর্নিভোরাস, তো বা মাংসাশী। আমরা যেমন মানুষ হচ্ছে মাংসাশীও হয় আর শাকাশীও হয় বা তৃণভোজীও হয়। মানে আমরা ডাইরেক্টলি তোমার হচ্ছে শাকসবজি খাই, শাকসবজি তো তোমার সবুজ উদ্ভিদ, তো আমরা ডাইরেক্টলি এটাও খাচ্ছি, আবার আমরা মাংসও খাচ্ছি। তো এখান থেকে আমরা বলতে পারি মানুষ হচ্ছে উভয় খায়। আবার ওই যেমন বিভিন্ন ধরনের প্রাণী আছে যারা হার্বিভোরাস বা তৃণভোজী, যেমন হরিণ, তারপর হচ্ছে তোমার খরগোশ, এরা কি হার্বিভোরাস। এবার ছত্রাকের মতো মৃতজীবী যে আছে খাদ্যের জন্য মৃত এবং পচনশীল জৈব বস্তুর উপর নির্ভরশীল, মানে যারা হচ্ছে ছত্রাক তারা কি করে, মৃতজীবী, মানে ধরো কোনো একটা কিছু মারা গেছে বা কোনো একটা উদ্ভিদ পচে যাচ্ছে, ওর মধ্যে ছত্রাকটা উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এরা হচ্ছে ছত্রাকগুলো যাচ্ছে তারা ছত্রাক। তারপর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াও আছে যারা পচা গলা জিনিসের উপর নির্ভরশীল, মানে পচা গলা জিনিস খায়। যেমন ধরো কোনো একটা প্রাণী মারা গেছে, প্রাণীটা মারা গেলে সেখানে তুমি দেখতে পাবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সেখানে জমা হচ্ছে, বা কিছুদিন পরে দেখবে ওই মরা ইটার মধ্যে, পশু বা প্রাণীটার মধ্যে বা পাখিটার মধ্যে বা অন্য কোনো প্রাণী হতে পারে, ওর মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে। ওই ব্যাকটেরিয়াগুলো কি, তাহলে ওই মৃতজীবী প্রাণীটার উপর নির্ভরশীল, ওই মৃত প্রাণীটাকে খাচ্ছে। তো এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে পরভোজী। আবার যেমন তোমার ছত্রাক কি, পচা গলা তোমার কোনো ইসের উপর, কাঠের উপর জন্মায়, তো এরা হচ্ছে পরভোজী, কারণ ওই কাঠটা থেকেই তো সে শোষণ করে, খাদ্য শোষণ করে সেই ছত্রাকটা বড় হচ্ছে। আবার জীবন প্রক্রিয়াগুলো চালানোর জন্য যেসব খাদ্যবস্তুর জারণ ঘটে সেগুলো আসলে সালোকসংশ্লেষের প্রক্রিয়াজাত, মানে এটা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ঘটে, ঠিক আছে। এবার যেমন বিভিন্ন কোষীয় শোষণ বা শক্তির মুক্তির জন্য কি হয়, কোষের ভিতরে খাদ্যের ভাঙন পদ্ধতি ঘটে, এবং এর মধ্যে কি হয়, এটিপি সংশ্লেষের জন্য এই শক্তির আবদ্ধকরণ নিয়ে আলোচনা, মানে আবদ্ধকরণ যে আছে এটিপি আবদ্ধকরণ, এটা নিয়ে আমরা এবার আলোচনা করব। এই এটিপি আবদ্ধকরণটা কি, এটিপি আবদ্ধকরণ। তার আগে আমি তোমাদের বলে দিই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি একটা অবশ্যই ক্লোরোপ্লাস্টের মধ্যে সংঘটিত হয়, আর এই ক্লোরোপ্লাস্টটা ইউব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ঘটে, ঠিক আছে। আর এই যেখানে শক্তি উৎপাদনের জন্য যে জটিল অণুগুলোর ভাঙন কোষের কি হয়, ভাঙন কোষ যে আছে ওর মধ্যে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে এটা ঘটে। কোথায়, সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া, মানে মাইটোকন্ড্রিয়া বলতে কেমন হয়, মাইটোকন্ড্রিয়া দেখতে এরকম, তো মাইটোকন্ড্রিয়া এরকম হয়, এর মধ্যে ঘটে মাইটোকন্ড্রিয়া, আর কার মধ্যে, সাইটোপ্লাজম, এর মধ্যে হচ্ছে ঘটে। আর এটাও শুধুমাত্র কাদের ক্ষেত্রে, ইউক্যারিওটসদের ক্ষেত্রে। এবার যদি বলো জারণ প্রক্রিয়া দ্বারা কোষ মধ্যস্থ, মানে কোষের ভিতরে যে জটিল অণুগুলো কার্বন কার্বন বন্ধনীর ভাঙন, মানে কার্বন কার্বন বন্ধন থাকে C1C, এর ভাঙনের ফলে, মানে এখানে ভাঙার ফলে কি হবে, এটা এই যে এর শক্তিটা আছে এর মুক্তি ঘটবে, এই প্রক্রিয়াটাকে কি বলবো, আমরা বলবো শোষণ। কি বলবো, এই প্রক্রিয়াটাকে শোষণ বলবো, মানে কার্বন কার্বন বন্ধনী ভাঙার প্রক্রিয়াটাকে, ঠিক আছে। এবার এই যে এই প্রক্রিয়াটাতে আছে এই সমস্ত যৌগগুলি কি হয়, জারণ ঘটে, মানে যে এই যৌগগুলোতে কি হয়, জারণ ঘটবে, এবং তাদের শোষণ বস্তু বলবো, শোষণ বস্তু বলবো, ঠিক আছে। এবার শোষণ প্রক্রিয়া সাধারণত কি হয়, শর্করা অণুগুলোকে জারিত হয়ে শক্তির মুক্তি ঘটায়, কিন্তু কোনো কোনো অবস্থা আছে যেখানে কি হয়, কিছু কিছু উদ্ভিদে প্রোটিন, তারপর স্নেহ পদার্থ, এমনকি কিছু জৈব অম্ল
যেমন শোষণ বস্তু হিসেবে ব্যবহৃত হয়। কি হয়, জৈব অম্লগুলো শোষণ বস্তু হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার তুমি বলতে পারো যে এই যে শক্তিটা আছে, এই শক্তিটা নিয়ন্ত্রিত যে আছে ও নিয়ন্ত্রিত হয় ধীর বলয়ে ধাপে ধাপে, মানে খুব আস্তে আস্তে হয়, আস্তে আস্তে হবে বলয়ের মাধ্যমে। ঠিক আছে, ধীরে ধীরে হবে বলয়ের মাধ্যমে এবং ধাপে ধাপে সংগঠিত একগুচ্ছ বিক্রিয়ার মাধ্যমে কি হবে, মুক্ত হবে। কি হবে, একগুচ্ছ বিক্রিয়ার মাধ্যমে মুক্ত হয় আর রাসায়নিক শক্তিরূপে কি হবে, এটিপি অণু হিসেবে আবদ্ধ হবে। কি অণু হিসেবে আবদ্ধ হবে, এটিপি অণু হিসেবে আবদ্ধ হবে। তাহলে আমরা বুঝলাম এটিপি অণু হিসেবে এটাকে আবদ্ধ করা হবে। তাই এটা যে আমাদের বোঝা জরুরি যে শোষণকালে জারণের ফলে কি হবে, মুক্ত শক্তি সরাসরি ব্যবহৃত হয় না, মানে সরাসরি ব্যবহৃত হবে না। আর যদি এর থেকেও বেশি সঠিকভাবে আমরা বলি তাহলে এটা সরাসরি ব্যবহৃত হতে পারে না, মানে পারবেই না। এর আগে তো আমরা বললাম ব্যবহৃত হয় না, কিন্তু এটা ব্যবহৃত হতে পারবেই না। কিন্তু এই শক্তি এটিপি সংশ্লেষে ব্যবহৃত হয়, এটা আবার এটিপি সংশ্লেষিত হতে পারে। ঠিক আছে, আর এটা যদি এটিপি অণু ভেঙে যায় এবং কোষকে শক্তি যোগান দেয়, মানে যখন এই শক্তিটা আছে এর প্রয়োজন হয় তখন কি হয়, এটিপি অণুটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে শক্তি যোগান দিবে। আর এটিপি কোষের এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে। কি হয়, এটিপি এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে। ঠিক আছে, আর জীবদেহে সংগঠিত যেসব বিভিন্ন প্রক্রিয়াগুলো চালাতে শক্তির প্রয়োজন হয় সেই প্রক্রিয়াগুলোতে এটিপি অণুতে আবদ্ধ শক্তি কাজে লাগে। আর কোষের ভিতরে অন্যান্য অণুর জৈব সংশ্লেষের জন্য কাঁচামাল হিসেবে তোমার শোষণকালে উৎপন্ন কার্বন কাঠামোটি ব্যবহৃত হয়, মানে কার্বনের যে গঠনটা আছে, যেমন এখানে C1C বলেছি, এটা উৎপন্ন হয়। ঠিক আছে, আর এটা কার মাধ্যমে হয়, মানে কার্বন বন্ধনী কার্বনের ভাঙনের মাধ্যমে। আর এখানে কি হয়, এটিপি অণু এটা হিসেবে আবদ্ধ থাকে। ঠিক আছে, চলো এটা আমরা বই থেকে দেখে নিই। দেখো উদ্ভিদের শোষণ এখানে বলেছে, দেখো এখানে কি বলেছে, এটা বেঁচে থাকার জন্য আমাদের সবাইকে শ্বাসকার্য চালাতে হয়। এটা তো অবশ্যই, আমরা যদি শ্বাসকার্য না চালাই তাহলে তো আমরা মরেই যাবো, তাই না? তাহলে বেঁচে থাকার জন্য আমাদের সবাইকে শ্বাসকার্য চালাতে হয়। এবার যেমন এখানে বলছে সব সজীব বস্তু দৈনন্দিন ক্রিয়াকলাপগুলো কি কি, শোষণ, পরিবহন, চলন, প্রচলন, এমনকি শ্বাসকার্য সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয়। তারপর দেখো এখানে বলেছে কেবলমাত্র সবুজ উদ্ভিদ এবং সায়ানোব্যাকটেরিয়া সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ঠিক আছে, এরপর দেখো এরপরে কি বলেছে, এদেশে পরভোজী, মানে উদ্ভিদ সব অসবুজ অংশে খাদ্যের পরিবহন হওয়ার প্রয়োজন। প্রাণীরা পরভোজী, অর্থাৎ এরা উদ্ভিদ থেকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে খাদ্য আহরণ করে, এটা আমরা জানলাম। এরপরে দেখো সালোকসংশ্লেষ প্রক্রিয়া অবশ্যই ক্লোরোপ্লাস্টের মধ্যে সংগঠিত হয়। সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, জারণ প্রক্রিয়া দ্বারা মধ্যস্থ জটিল অণু কার্বন বন্ধনী ভাঙনের ফলে তৈরি হয়। এই প্রক্রিয়াকে কি বলা হয়, শোষণ বলা হয়। দেখো এরপরে টপিক, উদ্ভিদ কি শ্বাসকার্য চালায়, 14.1 নম্বর টপিক। দেখো এই প্রশ্নটি যে এখানে বলেছে উদ্ভিদ কি শ্বাসকার্য চালায়, এটা কিন্তু সরাসরি আমরা উত্তর দিতে পারি না, এখানে কোশ্চেনটা ঘুরিয়ে করা হয়েছে। ঠিক আছে, এখানে কি হয়, উদ্ভিদের শোষণের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, উদ্ভিদের শোষণের জন্য কিসের প্রয়োজন হয়, O2 এর প্রয়োজন হয়। আর শোষণকালে কার্বন ডাইঅক্সাইড কি হয়, নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। ঠিক আছে, এটা কি হয়, শোষণকালে কি হয়, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। আর যখন শোষণের জন্য যখন উদ্ভিদটা আছে এটা শোষণের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। এবার এর যে বাসস্থান রয়েছে, মানে ব্যবস্থাপনা রয়েছে, উদ্ভিদের এমন ব্যবস্থাপনা রয়েছে যা কি হয় শোষণের জন্য উদ্ভিদকে অক্সিজেনের লম্বভাবে সুনিশ্চিত করে। ঠিক আছে, এবার প্রাণীদের মতো যদি আমরা প্রাণীদের দেখি, মানে আমাদের মানবের বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যদি দেখি, তাহলে কি দেখবো, আমরা কি করি, আমরা শ্বাসকার্য চালাই, মানে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড নির্গত করি, মানে বের করে দিই। তো এটা তো একটা প্রক্রিয়া চলতেই আছে, সারাদিন আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড বের করছি, এটা চলতেই আছে, তাই না? কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এটা সরাসরি চলতে থাকে না, সবসময় কিন্তু অক্সিজেন গ্রহণ, অক্সিজেন বর্জন, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, এটা কিন্তু মানে সারাদিন চলতে থাকে না। তাই
এটা আমরা বলতে পারি যে এদের ক্ষেত্রে অক্সিজেনের লভ্যতাকে সুনিশ্চিত করে। প্রাণীদের মতো উদ্ভিদদেহে গ্যাসীয় যে বিনিময়ের জন্য কোনো বিশেষত অঙ্গ থাকে না। কি উদ্ভিদের যে দেহ আছে, মানে উদ্ভিদের এটা দেহ, তো এর মধ্যে কোনো বিশেষ অঙ্গ থাকে না যেটা শ্বাসকার্য চালাবে। কিন্তু মানব দেহে হার্ট আছে, হার্টের মধ্যে আমরা সারাতে কি হয়, শ্বাসকার্য চলতে থাকে। আমরা নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড বর্জন করি। এটার ফলে কি হয়, সারাদিন এটা অক্সিজেনটা আমাদের হার্টে যায়, হার্টে পাম্প হয়, পাম্প হওয়ার ফলে সারাদিন এটা চলতেই থাকে, এই কার্যটা সারাদিন চলতেই থাকে বা গ্যাসীয় বিনিময়টা চলতে থাকে। কিন্তু এদের যে উদ্ভিদ যে আছে, এদের দেহ মধ্যস্থে পত্ররন্ধ্র আর লেন্টিসেল যে আছে, এই উদ্ভিদকে এই কাজে সাহায্য করে। মানে অক্সিজেন যে আছে, অক্সিজেন বর্জন করাতে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করাতে তোমার সাহায্য করে। কিন্তু এর কোনো বিশেষ অঙ্গ নেই, যেটা এই শ্বাসকার্যটা চালাতেই থাকবে। এবার উদ্ভিদ দেহে কোনো শোষণ অঙ্গ না থাকার পিছনে কারণ রয়েছে। যেমন প্রথমত তুমি বলতে পারো উদ্ভিদ দেহে প্রতিটি অংশ এর নিজস্ব যে গ্যাসীয় আদান প্রদানের চাহিদা নিজেরাই পূরণ করে। মানে কার্বন ডাইঅক্সাইড যে নিজে গ্রহণ করছে, ওটা কোথা থেকে, মানব দেহ বা বিভিন্ন প্রাণী আছে যারা কী করে, কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, আর এটা ওরা কী করে, কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদের মধ্যে গ্রহণ করে। এটার জন্য কোনো বিশেষ কোনো প্রক্রিয়া থাকে না, এটা তারা ডাইরেক্টলি গ্রহণ করতে বা বর্জন করতে পারে, বা কারো প্রয়োজন হয় না এখানে, ঠিক আছে। কিন্তু যখন তোমার সালোকসংশ্লেষ হয়, তখন সালোকসংশ্লেষের সময় কি হয়, অধিক পরিমাণে গ্যাসীয় বিনিময় ঘটে তোমার উদ্ভিদের মধ্যে বা উদ্ভিদের পাতার মধ্যে। আর এই প্রতিটি পাতায় কি হয়, তার নিজস্ব চাহিদা পূরণের জন্য বিশেষভাবে অভিযোজিত হয়। যখন কি হয়, কোনো কোষে সালোকসংশ্লেষ প্রক্রিয়া ঘটে, তখন কোষটিতে অক্সিজেনের যোগানের কোনো সমস্যা হয় না, কারণ এই প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেন কোষের অভ্যন্তরে মুক্ত হয়। কি হয়, কোষের অভ্যন্তরে মুক্ত হয়, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে বৃহদাকার অত্যাধিক স্ফীত কোনো উদ্ভিদের ক্ষেত্রেও কি হয়, সালোকসংশ্লেষে উৎপন্ন গ্যাসগুলো ব্যাপনের মাধ্যমে বিস্তারের দূরত্ব খুব বেশি হয়। কি হয়, ব্যাপনের মাধ্যমে, ঠিক আছে। এবার তুমি এখান থেকে বলতে পারো যে সেটা পাতাগুলো যে আছে, পাতাগুলোর মধ্যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি হয়, গ্লুকোজ তৈরি হয়। এবার এটা আমরা বোঝার জন্য কি হয়, তোমাদের আমি একটা বিক্রিয়া লিখে দিচ্ছি, দেখো। গ্লুকোজ C6H12O6, তাই তো, এটা হচ্ছে গ্লুকোজ প্লাস 6O2 বিক্রিয়া করে 6CO2 প্লাস 6H2O প্লাস কি তৈরি হচ্ছে, প্লাস এনার্জি তৈরি হচ্ছে। এটা হচ্ছে তোমার বিক্রিয়াটা। কি হচ্ছে, গ্লুকোজ প্লাস 6O2 বিক্রিয়া করে 6CO2 তৈরি হচ্ছে এবং 6 অণু জল, আর তার সাথে তৈরি হচ্ছে এনার্জি। এখন এই গ্লুকোজ যে আছে, এই গ্লুকোজ উদ্ভিদ কোষের অণু ভাঙনের, মানে গ্লুকোজের অণু ভাঙনের কৌশলটি এমনভাবে ব্যবহার করে যাতে কি হয়, এই প্রক্রিয়া উৎপন্ন শক্তির সম্পূর্ণটাই তাপশক্তিতে রূপে কোষ থেকে বেরিয়ে না যেতে পারে, মানে কোষ থেকে বেরিয়ে যাবে না, এমনভাবে এই প্রক্রিয়াটি চালানো হয়। আর এটা কি হয়, মূলত গ্লুকোজ অণুর জারণ প্রক্রিয়াটি একটি ধাপে সংগঠিত হয়। কি হয়, একটি ধাপে সংগঠিত হয়। যেমন এখান থেকে আমরা দেখলাম গ্লুকোজ প্লাস 6 অণু অক্সিজেন থেকে ডাইরেক্টলি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল আর এনার্জি তৈরি হয়ে গেল। তাহলে এটা একটা ধাপে সম্পন্ন হলো, বিভিন্ন ধাপ প্রয়োজন হলো না। কিন্তু অনেকগুলো ছোট ছোট এটা কি হয়, মানে একটি ধাপে সংগঠিত হয় না, সংগঠিত হয় না। এটা কি হয়, বহু ছোট ছোট ধাপে। এখানে তো আমি একটা ধাপে দেখলাম, কিন্তু এটাকে বিভিন্ন ছোট ছোট ধাপে ভাঙার পরে এই ফলটি আসে, ঠিক আছে। তাহলে এটা বিভিন্ন ছোট ছোট ধাপে ঘটে। এর ফলস্বরূপ আমরা বলতেই পারি যে কিছু কিছু ধাপ এতটাই দীর্ঘ হয় যে এই ধাপে মুক্ত শক্তি এটিপি সংশ্লেষের কাজে যুক্ত হতে পারে। কিসের কাজে, এটিপি সংশ্লেষের কাজে যুক্ত হতে পারে। আর এর প্রয়োজন মতো তোমার উদ্ভিদ শ্বসন ক্রিয়াটা চালাতে পারে। আর শ্বসন প্রক্রিয়া চলাকালে কি হয়, অক্সিজেন ব্যবহৃত হয়। যখন উদ্ভিদের শ্বসনকালটা চলে তখন কি হয়, অক্সিজেনের ব্যবহার হয়, ঠিক আছে। আর এই বিক্রিয়ালব্ধ পদার্থ হিসেবে যেমন কার্বন ডাইঅক্সাইড, জল, তারপর শক্তি মুক্ত হয়। তারপর এর মধ্যে জারণ বিক্রিয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু কিছু কিছু কোষ আছে এমন পরিবেশেও বেঁচে থাকতে পারে যেখানে অক্সিজেনের উপস্থিতি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, এরা কি হয়, যেখানে অক্সিজেন নেই সেখানেও বেঁচে থাকতে পারে। এবার
এই সে পৃথিবীর অনেক স্থানই আছে যেখানে কিন্তু তোমার হচ্ছে অক্সিজেন নেই, সেখানেও বেঁচে থাকতে পারে। আবার যেমন উষ্ণ প্রসবনেও তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে, কারণ উষ্ণ প্রসবন তো প্রচণ্ড গরম। আবার তোমার হচ্ছে ইসে যেমন বিভিন্ন মেরু অঞ্চলেও তোমার প্রাণী ইসে ব্যাকটেরিয়ারা বেঁচে থাকতে পারে। এবার আমরা বলতে পারি যে পৃথিবীর বুকে সৃষ্ট প্রথম জীবকোষগুলো এমন পরিবেশে বেঁচে থাকতো যেখানে অক্সিজেনের অস্তিত্ব ছিল না। তাহলে ভাবছো যেখানে অক্সিজেন নেই সেখানেও বিভিন্ন ধরনের প্রাণী বেঁচে ছিল। আর বর্তমান কালে যদি আমরা দেখি তাহলে সজীব বস্তুর মধ্যে এমন কিছু সজীব বস্তুর কথা আমরা জানি যারা অবাধ পরিবেশে বসবাসের জন্য অভিযোজিত, মানে যেখানে তোমার হচ্ছে অক্সিজেন নেই সেখানেও বেঁচে থাকার জন্য অভিযোজিত হয়েছে। আর এই জীবগুলোর মধ্যে কিছু হলো আংশিক অবায়ুজীবী, যেখানে অন্যান্য জীব শোষণের জন্য অক্সিজেন বিহীন পরিবেশে থাকা বাধ্যতামূলক, মানে অক্সিজেন নেই যাই। এবার যদি অক্সিজেনের সাহায্য ছাড়াই গ্লুকোজের আংশিক জারণের জন্য সব সজীব বস্তুতে কি হয়, উৎসেচক নির্ভর একটি ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থাতে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরির এই প্রক্রিয়াকেই গ্লাইকোলাইসিস বলে। মানে গ্লুকোজ যে আছে গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে কি বলবো, গ্লাইকোলাইসিস। চলো এটা আমরা বই থেকে দেখে নিই। আমরা কি পড়লাম, আমরা পড়লাম উদ্ভিদ কি শ্বাসকার্য চালায়। দেখো উদ্ভিদ শ্বাসকার্য চালায়, নিজের ওর কোনো অঙ্গ নেই যেটাতে ও সম্পূর্ণভাবে তার শ্বাসকার্যটা চালাতে পারবে। এটা শুধু দেহ মানে পত্ররন্ধ্র আছে, ওটার পত্ররন্ধ্র এবং লেন্টিসেল আছে, এর মধ্যে কি হয় উদ্ভিদকে এই কাজে মানে তোমার হচ্ছে শ্বাসকার্যে চালাতে সাহায্য করে। তাছাড়া এর কোনো বিশেষ অঙ্গ নেই। দেখো দেখলে এখানে যেমন বলেছে এই প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেন কোষের অভ্যন্তরে মুক্ত হয়। কোথায় হয়, ও কোষের অভ্যন্তরে মুক্ত হয়। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে তুমি দেখবে এখানে যেমন বলেছে বৃহদাকার অত্যাধিক স্ফীত কোনো উদ্ভিদের ক্ষেত্রেও সালোকসংশ্লেষ উৎপন্ন গ্যাসগুলির ব্যাপনের মাধ্যমে বিস্তারের দূরত্ব খুব বেশি হয় না, বেশি নয়, মানে খুব বেশি হয় না দূরত্বটা। পরে দেখো এখানে দেখো বিক্রিয়াটা বলেছে গ্লুকোজ প্লাস 6O2 মানে 6 অণু জল, আর তারপর বিক্রিয়া করে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল আর এনার্জি তৈরি হয়। দেখো এখানে কিন্তু খুব ছোট ছোট ধাপে সংগঠিত হয়, কিন্তু এখানে একটা ধাপে দেখানো হয়েছে, এটা কিন্তু একটা ধাপে সম্পূর্ণ হয় না, এটা বহু ছোট ছোট ধাপের প্রয়োজন হয়। দেখো এখানে তোমার বলেছে যেমন কিছু কিছু ধাপ এতটাই দীর্ঘ হয় যে এই ধাপে মুক্ত শক্তি এটিপি সংশ্লেষের কাছে যুক্ত হতে পারে। তারপর শোষণ প্রক্রিয়া চলাকালে অক্সিজেন ব্যবহৃত হয়। তারপর কার্বন কি বলছে বিক্রিয়ারত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি মুক্ত হয়। দেখো দেখলে এরপর দেখো গ্লাইকোলাইসিস। দেখো এই গ্লাইকোলাইসিস শব্দটি যে আছে, এই গ্লাইকোলাইসিস শব্দটি উৎপত্তি একটি গ্রিক শব্দ, মানে উৎপত্তিগত দিক থেকে এটা একটা গ্রিক শব্দ। এটা হচ্ছে গ্লাইকোজ আর লাইসিস থেকে এসেছে। এই গ্লাইকোজের অর্থ হচ্ছে মানে গ্লাইকোজ কথাটির অর্থ শর্করা, আর লাইসিস কথাটির অর্থ হচ্ছে ভাঙন। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটির উপস্থাপন করেছিলেন কে, গাসচার্ভ। কে করেছিলেন, গাসচার্ভ এমডন। এর টাইটেল কি ছিল, এমডেন। এবং ওট্টো মেয়ারহফ এবং জে পার্নাস, এরা তিনজন মিলে এই বিক্রিয়াটি করেছিলেন। আর এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, ইএমপি পথ। এই প্রক্রিয়াটিকে কি বলা হয়, ইএমপি পথ। এবার অবাধ জীবের ক্ষেত্রে এটাই একমাত্র শ্বসন পদ্ধতি। আর গ্লাইকোলাইসিস সব জীব কোষের সাইটোপ্লাজমে ঘটে। কোথায় ঘটে, সাইটোপ্লাজমে ঘটে। আর যে সব সজীব বস্তুতেই এটা কি হয়, এই প্রক্রিয়াটি ঘটতে পারে, মানে যত সজীব বস্তু আছে, মানে যত জীবিত বস্তু আছে সবার মধ্যে এই প্রক্রিয়াটি ঘটে। ঠিক আছে, আর কি হয়, গ্লাইকোলাইসিস তো সব জীব কোষের সাইটোপ্লাজমে ঘটলো, আর সব সজীব বস্তুতেই ঘটে এই প্রক্রিয়াটি ঘটে, মানে ইএমপি প্রক্রিয়াটি ঘটে। তাহলে এই প্রক্রিয়া অর্থাৎ ইএমপি প্রক্রিয়ায় গ্লুকোজের আংশিক জারণে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। কয় অণু, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। আর উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ার শেষে উৎপন্ন পদার্থ সুক্রোজ দেহে সঞ্চিত শর্করা থেকে এই গ্লুকোজ পাওয়া যায়, মানে সুক্রোজ থেকে গ্লুকোজটা পাওয়া যাচ্ছে। এবার যদি আমরা দেখি তাহলে আমরা বইয়ে একটা গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ার ধাপ দেওয়া আছে, ওটা দেখে নিই, তাহলে আমরা এই টোটালটা বুঝে যাব। দেখো এখানে যেমন বলেছে তোমার গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ,
এখানে দেখো 6 কার্বনযুক্ত দেওয়া আছে, 6 কার্বনযুক্ত গ্লুকোজ C6H12O6। এখানে দেখো এটিপি আর এডিপি ব্যবহৃত হয়েছে। এটা ব্যবহৃত হওয়ার পর কি হয়েছে, গ্লুকোজ 6 ফসফেট কি তৈরি হয়েছে, গ্লুকোজ 6 ফসফেট। এবার গ্লুকোজ 6 ফসফেটটা আবার তৈরি হয়েছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এখানে আবার এটিপি আবার আর এডিপি ব্যবহৃত হয়েছে। এটা ব্যবহার হওয়ার পরে এখানে তৈরি হয়েছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। মানে ফ্রুক্টোজ 6 ফসফেটটা ভেঙে গিয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হয়েছে। এটাও কয় কার্বনযুক্ত, 6 কার্বনযুক্ত। তাহলে এখান থেকে আমরা 3টি ধাপে পরপর দেখলাম 6 কার্বনযুক্ত। এরপর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা যে আছে এটা আবার বিক্রিয়া করে কি হলো, ট্রায়োস ফসফেট। কি তৈরি হলো, ট্রায়োস ফসফেট। এই ট্রায়োস ফসফেটটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট। গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, এটা আবার 3 কার্বনযুক্ত। ঠিক আছে, এবার আবার বিক্রিয়া করলো, এখানে কি হলো, 2 অণু ট্রায়োস বিসফসফেট। এখানে এটা কি ব্যবহার হয়েছিল, এখানে NAD+ আর NADH+H+, এটা ব্যবহৃত হওয়ার ফলে 2 অণু ট্রায়োস বিসফসফেট তৈরি হয়েছিল। আর এটা হচ্ছে যদি আমি ভেঙে লিখি তাহলে এইভাবে লিখবো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাও 3 কার্বনযুক্ত ছিল। আবার এর মধ্যে এডিপি আর এটিপি ব্যবহৃত হওয়ার ফলে 2 অণু ট্রায়োস ফসফেট, এর যদি নামটা আমরা রিয়েল নাম দেখি তাহলে এখানে দেখবো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাও কয় কার্বনযুক্ত, 3 কার্বনযুক্ত। কয় কার্বনযুক্ত, 3 কার্বনযুক্ত। এটা আবার ভেঙে গিয়ে 2 অণু 2 ফসফোগ্লিসারেট তৈরি হলো। এবার এখানে জল ব্যবহৃত হওয়ার ফলে কি হলো, 2 অণু ফসফোফেনল পাইরুভেট উৎপন্ন হলো। আবার এখানে এডিপি আর এটিপি ব্যবহারের ফলে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, যেটা ছিল 3 কার্বনযুক্ত। এটাই ছিল গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপসমূহ। দেখো এখানে সেটাই লেখা আছে। দেখো এই যেমন এখানে বলেছে এটিপি অথবা NADPH+H+ ব্যবহৃত হয় অথবা সংশ্লেষিত হয়। এবার দেখো এখানে যা যা তৈরি হয়েছিল, 1,6 বিসফসফেট গঠনের সময় ফ্রুক্টোজ, 1,6 বিসফসফেট হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং 3 ফসফোগ্লিসারেলডিহাইড বিশ্লিষ্ট হয়। দেখো তারপর এখানে NADP+ ব্যবহৃত হয়েছিল। কোথায় ব্যবহৃত হয়েছিল, দেখো এখানে NADP+ ব্যবহৃত হলো, NADH+H+ তৈরি হলো। এখানে সেগুলোই দেখা হচ্ছে, তাহলে এখানে লিখে দেওয়া আছে এই চিত্রটাকেই, অর্থাৎ এই ধাপটাকেই ওইভাবে লেখা আছে। চলো এরপরে দেখে নিই। এরপরে কি বলেছে, দেখো অ্যাসিডের বিভিন্ন কোষে 3টি প্রধান উপায়ে পরিচালিত করে, যেমন এইগুলি হলো ল্যাকটিক অ্যাসিড সন্ধান, কোহল সন্ধান এবং সবাত সন্ধান শোষণ। বহু প্রোক্যারিওটিক ও এককোষী ইউক্যারিওটিক জীবে সবাত শোষণ হিসেবে সন্ধান প্রক্রিয়া সংঘটিত হয়। গ্লুকোজ সম্পূর্ণ জারণের ফলে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপাদনের জন্য জীবকোষে ক্রেবস চক্র সংঘটিত হয়, যা সবাত শোষণ নামে পরিচিত, এবং এই প্রক্রিয়াটি চালানোর জন্য অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়। দেখো এরপরে দেখো সন্ধান অর্থাৎ ফার্মেন্টেশন। এরপরে দেখো ফার্মেন্টেশন অর্থাৎ সন্ধান। এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তুমি যদি ধরে নাও একটা ইস্ট, এই ইস্ট অক্সিজেনের অনুপস্থিতিতে কি করে, কতগুলি বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে। কি করবে, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটবে, এবং এর ফলে কি হবে, পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড ও ইথানল তৈরি হবে। কি হবে, কার্বন ডাইঅক্সাইড আর ইথানল তৈরি হবে। এরপর দেখো পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ এবং অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ উৎসেচক দুটির প্রভাবে এই বিক্রিয়াগুলি ঘটে। আর এই বিক্রিয়া কিছু ব্যাকটেরিয়ার মতো জীব পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এর আগে তুমি এখানে একটা বিক্রিয়া দেওয়া, অবাধ শোষণের মুখ্য পথসমূহ দেওয়া আছে। দেখো এটা বুঝে নিলে সম্পূর্ণ বুঝতে পারবে। দেখো এখানে বলেছে গ্লুকোজ থেকে গ্লিসারেলডিহাইড 3 ফসফেট তৈরি হলো। এটা হওয়ার ফলে এখানে যদি NAD+ আর NADH+H+ বেরিয়ে যাচ্ছে। এখানে দেখো এটার ফলে কি হলো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোফেনল পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই ফসফোফেনল অ্যাসিড থেকে NAD+ বেরিয়ে যাচ্ছে অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড, আর NADH+H+ বেরিয়ে যাচ্ছে পাইরুভিক অ্যাসিড। এখান থেকে দেখো NADH+H+ আর NAD+, ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড। তারপর তাহলে এখানে দেখে নাও
দেখো গ্লুকোজ থেকে গ্লিসারলডিহাইড 3-ফসফেট, এখান থেকে NAD+ আর NADH+H+, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোফেনাল, পাইরুভিক অ্যাসিড, এখান থেকে NAD+ আর NADH+H+ বেরিয়ে যাচ্ছে। এবার তুমি এখানে দেখো বলেছে যে কোথায় গেল, এই যে কিছু ব্যাকটেরিয়ার মতো জীব পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। সংশ্লিষ্ট বিক্রিয়ার এই যেখানে ধাপগুলি দেখিয়ে দিলাম, যেখানে পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছিল। এরপরে শারীরিক পরিশ্রমের সময় পেশির মতো প্রাণী কোষীয় শোষণ এর জন্য যখন প্রয়োজনীয় অক্সিজেনের অভাব ঘটে, তখন ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। দেখো বিজারিত হয়ে কি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়েছে। এই প্রক্রিয়া দুটিতে বিজারক দ্রব্য হলো NADH+H+, যা পুনরায় জারিত হয়ে NAD+ এ পরিণত হয়। দেখো পুনরায় এটা হচ্ছে পুনরায় জারিত হয়ে NAD+ এ পরিণত হয়েছে। দেখো প্রথমে কি হয়েছিল, NAD+ জারিত হয়ে NADH+H+ তৈরি হয়েছিল। এবার এটা পুনরায় জারিত হয়ে কি হলো, NAD+ এ পরিণত হলো। এরপর দেখো ল্যাকটিক অ্যাসিড সন্ধান এবং কোহল সন্ধান উভয় ক্ষেত্রেই খুব বেশি শক্তির মুক্তি ঘটে না, মানে বেশি শক্তির মুক্তি ঘটবে না। গ্লুকোজের মধ্যস্থ শক্তির 7% কম শক্তি এই প্রক্রিয়াগুলোতে মুক্ত হয় এবং এই শক্তির পুরোটাই ATP এর উচ্চ শক্তি বন্ধনীর রূপে আবদ্ধ হয়। এরপরে দেখো এখানে কি হয়, ইস্টের সন্ধানকালে উৎপন্ন অ্যালকোহলের ঘনত্ব যখন প্রায় 13% পৌঁছায়, তখন হচ্ছে বিষক্রিয়ার সৃষ্টি হয়। আর এই বিষক্রিয়ার ফলে ইস্টগুলো নিজেরাই মারা যায়। ঠিক আছে, ইস্টগুলো নিজেই মৃত্যু ঘটে, এখানে কোনো ওর উপরে প্রভাবক দরকার পড়ে না। এরপরে দেখো এখানে কি বলেছে যে কোনো প্রক্রিয়ার দ্বারা সজীব বস্তু গ্লুকোজ সম্পূর্ণ জারণ করতে পারে এবং খাদ্যস্থ সঞ্চিত শক্তির মুক্তি ঘটিয়ে কোষীয় বিপাকের জন্য প্রয়োজনে অধিক সংখ্যক ATP অণু সংশ্লেষ করতে পারে। ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই বিক্রিয়াগুলি সংগঠিত হয়। কোথায় সংগঠিত হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয় এবং এর জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়, অক্সিজেনের। কোথায় সংগঠিত হয়, মাইটোকন্ড্রিয়ায়। সমাজ শোষণ হলো সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে জৈব বস্তু সম্পূর্ণ জারণ হয়। আর কার্বন ডাইঅক্সাইড, জল ও সাবস্ট্রেট এর উপস্থিতিতে প্রচুর পরিমাণে শক্তির মুক্তি ঘটে। কি হয়, শক্তির মুক্তি ঘটে। এই ধরনের শোষণ সচরাচর উচ্চ শ্রেণীর জীবে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। কোন শ্রেণীর, উচ্চ শ্রেণীর। আর এই প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা পরবর্তী অংশে জানবো, মানে এরপরে যেমন সমাজ শোষণ, অবাধ শোষণ, তারপর হচ্ছে সমাজ শোষণের মধ্যে তোমার পড়বে কার্বক্সিলিক অ্যাসিড, এই চক্র, এইসব পড়বে, মানে TCA চক্র, এসব পড়বে। ঠিক আছে, এবার চলো সমাজ শোষণ বোঝার আগে এটার একটা তোমার আছে, বিক্রিয়া আছে, ওটা আগে বুঝে নি। ঠিক আছে, চলো আগে বিক্রিয়াটা বুঝে নি। বিক্রিয়াটা কি, প্রথমে তোমার পাইরুভিক অ্যাসিড দেওয়া হলো, দাঁড়াও, পাইরুভিক অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড না, COA প্লাস NAD+। এখান থেকে যদি আমি বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক হিসেবে Mg+, আর হচ্ছে তোমার পাইরুভেট ডিহাইড্রোজিনেজ, পাইরুভেট ডিহাইড্রোজিনেজ দেই, তবে আমরা এখান থেকে কি পাবো, অ্যাসিটাইল COA, অ্যাসিটাইল COA প্লাস CO2 প্লাস NADPH প্লাস H+। এটা দেখো তাহলে কি হলো, প্রথমে আমরা পাইরুভিক অ্যাসিড দিলাম, পাইরুভিক অ্যাসিড দেওয়ার ফলে কি উৎপন্ন দিলাম, প্লাস COA দিলাম প্লাস NAD+ দিলাম। এটা বিক্রিয়ক হিসেবে আমরা কি দিলাম, Mg+, পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। এখানে তারপর এটা দেওয়ার ফলে কি উৎপন্ন হলো, অ্যাসিটাইল COA প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস NADPH প্লাস H+ তৈরি হলো। ঠিক আছে,
এবার এই যে এই ধাপগুলি যে আছে এটা দুটি ধাপে হয়। সহজ শোষণ যে আছে এই প্রক্রিয়াটা মুখ্যত দুটি ধাপে হয়। এটা কি কি, পাইরুভিক অ্যাসিড থেকে ধাপে ধাপে সব হাইড্রোজিনেজ পরমাণু অপসারণের মাধ্যমে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ ঘটে এবং 3 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কয় অণু? 3 অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, উৎপন্ন বেরিয়ে আসে। কয় অণু? 3 অণু। এরপরে হাইড্রোজিনেজ পরমাণুর অংশ হিসেবে অপসারিত ইলেকট্রনগুলো যে আছে ওটা অক্সিজেন অণুতে পরিবাহিত হয় এবং কি হয়, একই সঙ্গে এটিপি সংশ্লেষিত করে। কি করে? এটিপি সংশ্লেষিত করে, এটিপি সংশ্লেষিত করে। ঠিক আছে, কি করে? অক্সিজেনের পরিবাহিত হয় আর এটিপি সংশ্লেষিত করে। এখানে কি হয়, এই যে প্রক্রিয়াটি আছে এই প্রক্রিয়াটির প্রথম ধাপে সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে তৈরি হয় এবং দ্বিতীয় ধাপটি কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। তাহলে দুটি কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেই ঘটছে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার দুটি স্থানে ঘটছে। প্রথম ধাপটি ঘটছে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আর দ্বিতীয়টি ঘটছে তোমার অন্তঃপর্দায়। প্রথম ধাপটি কি ছিল? পাইরুভিক অ্যাসিড থেকে ধাপে ধাপে সব হাইড্রোজিনেজ পরমাণু অপসারণের মাধ্যমে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ ঘটে এবং 3 অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে। এটাই ছিল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটি করে ঘটে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। তাহলে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, তাহলে কি হচ্ছে, যে সাইটোসলের মধ্যে মানে সাইটোপ্লাজমের ধাত্র, কোথায়? সাইটোসল বলতে সাইটোপ্লাজমের ধাত্রে শর্করার ভাঙনের ফলে কি হয়, পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার ধাত্রে প্রবেশ করে। কি করে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে প্রবেশ করে। সেখানে কি হয়, পাইরুভিক ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে কয়েকটি জটিল বিক্রিয়ার মাধ্যমে জারণমূলক ডিকার্বক্সিলেশন ঘটে। কি হয়? ডিকার্বক্সিলেশন ঘটে। আর এই পাইরুভিক যে আছে, পাইরুভিক ডিহাইড্রোজিনেজ যে আছে, এই উৎসেচকের প্রভাবে কি হয়, এটি জটিল বিক্রিয়াগুলি সংঘটিত হওয়ার জন্য NAD+ এবং CO এনজাইম সহ বহু কোএনজাইমের অংশগ্রহণের প্রয়োজন হয়। চলো এটা বই থেকে আমরা দেখে নিই। দেখো, সবাত শোষণ। এই দেখো দুটি ধাপ বলেছিল। কি বলেছে দেখো, কোষের মাইটোকন্ড্রিয়াতে সবার শোষণ সংঘটিত হওয়ার জন্য গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন অন্তঃপর্দার পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে পরিণত হয়। সবার শোষণ প্রক্রিয়া মুখ্যত দুটি ধাপে হয়। এই যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। দেখো এটা কোথায় সংঘটিত হয়? প্রথম ধাপ সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আর দ্বিতীয় ধাপটি ঘটে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। দেখো এই যে বিক্রিয়াটি যেটা আমি করে দেখিয়েছিলাম, পাইরুভিক অ্যাসিড প্লাস COA প্লাস NAD+, এখানে Mg2+ আর পাইরুভেট ডিহাইড্রোজিনেজ দেওয়া হলো। এখানে দেওয়ার ফলে কি তৈরি হলো? অ্যাসিটাইল কোএনজাইম আর প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস NADH+H+ তৈরি হলো। দেখো, দেখলে? বিজ্ঞানী হেন্স প্রথম এই চক্রটি ক্রেবস চক্রটি ব্যাখ্যা করেছিলেন। চলো তাহলে কে প্রথম ব্যাখ্যা করেছিলেন? বিজ্ঞানী হেন্স। এরপরের টপিক টাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, TCA সাইকেল। এই TCA সাইকেলটা কি? TCA ফুল ফর্ম আমরা প্রথমে দেখে নিলাম, টাইকার্বক্সিলিক অ্যাসিড। এই চক্রটি কি? এই চক্রটি শুরু হয় অ্যাসিটাইল গ্রুপ থেকে অ্যাসিটিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে। মানে এই যে TCA চক্রটা যে আছে প্রথম শুরু হয়েছিল কোথায়? অ্যাসিটাইল গ্রুপের সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং জলের ঘনীভবনের ফলে সাইট্রিক অ্যাসিড উৎপাদনের মাধ্যমে। ঠিক আছে, আর এই যে সাইট্রেটটা আছে, সাইট্রেট সিনথেটেজ, এই উৎসেচকের প্রভাবে কি হয়েছিল? এই বিক্রিয়াটি ঘটে এবং এক অণু COA মানে কোএনজাইম মুক্ত হয়। কয় অণু? এক অণু কোএনজাইম মুক্ত হয়। তারপর দেখো এই যে সাইট্রেট তার আইসোমার, তারপর হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এই বিক্রিয়ার পরপরে কি হয়? ডিকার্বক্সিলেশন ঘটে। কি হয়? ডিকার্বক্সিলেশন ঘটে এবং এর ফলে কি হয়? প্রথম ধাপে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আর পরের ধাপে কোএনজাইম উৎপন্ন হয়। কি হয়? পরের ধাপে সাইক্লিক কোএনজাইম উৎপন্ন হয়। দেখো এখানে তোমার সাইট্রিক অ্যাসিডের চক্রটা দেওয়া আছে। কি বলেছে দেখো, প্রথমে আমরা চক্রটা বুঝি নি, তাহলে আমরা লেখাগুলো বুঝতে পারবো। বলেছে পাইরুভেট 3 কার্বন। পাইরুভেটে কয়টি কার্বন আছে? 3 কার্বন। এখানে আমরা যদি কোএনজাইম দিই তাহলে কি হবে? অ্যাসিটাইল কোএনজাইম উৎপন্ন হবে, যেটা 2 কার্বন যুক্ত। এখান থেকে NAD+ যে আছে, এই NAD+ থেকে তোমার NADH+H+ উৎপন্ন হচ্ছে আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই চক্রটা যদি প্রথমে শুরু থেকে দেখি তাহলে এটা সাইট্রিক অ্যাসিড 6 কার্বন যুক্ত হচ্ছে আর এই সাইট্রিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। আর এখানে NAD+ দেওয়ার ফলে কি হচ্ছে? NADH+H+ উৎপন্ন
উৎপন্ন হচ্ছে, যেটা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে 5 কার্বনযুক্ত অণু আছে, ঠিক আছে। এখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। আবার সিমিলারলি NAD+ দেওয়ার ফলে NADH+H+ বেরিয়ে যাচ্ছে। এবার আবার GTP দেওয়ার ফলে কি হচ্ছে, GTP বেরিয়ে যাচ্ছে। GTP দেওয়ার ফলে GTP বেরিয়ে যাচ্ছে। এখানে কি আছে, GTP বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এটাকে কি বলছে, স্যাক্সিনিক অ্যাসিড 4 কার্বনযুক্ত হয়। এখানে স্যাক্সিনিক অ্যাসিড দেওয়ার ফলে এবার FAD+ দেওয়ার ফলে কি হচ্ছে, FADH2 বেরিয়ে যাচ্ছে। এবার এটা আবার ম্যালিক অ্যাসিড 4 কার্বনযুক্ত হচ্ছে। ম্যালিক অ্যাসিডে আবার NAD+ দেওয়ার ফলে কি হচ্ছে, NADH+H+টা বেরিয়ে যাচ্ছে। এরপর এটা বেরিয়ে যাওয়ার ফলে এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনযুক্ত হচ্ছে। এই চক্রটি দেখো আবার ঘটতেই আছে। আবার এখান থেকে এই উপরে সে তোমার হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হলো। এভাবে এই চক্রটি ঘটতেই আছে। এরপরে লেখাটা আমরা দেখে নিই এখান থেকে। এখানে কি বলেছে, সাইট্রিক অ্যাসিড চক্রের বাকি ধাপগুলিতে স্যাক্সিনাইল কোএনজাইম জারিত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এ পরিণত হয় এবং এর চক্রটি চলতে থাকে, মানে এই চক্রটি ঘুরতেই থাকে। এবার সাকসিনাইল কোএনজাইম যে আছে সাকসিনিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং এক অণু জিটিপি তৈরি করে। এরপর যেমন এডিপি আছে, এটিপি তৈরি করছে, এটিপিতে সংশ্লেষিত হচ্ছিল। তারপর জিটিপি থেকে জিডিপি উৎপন্ন হয়। তারপর যেমন এখানে আমরা দেখলাম FAD+ থেকে FADH2 তৈরি হচ্ছে। দেখো এছাড়াও এখানে কি হচ্ছে, NADH এবং FADH2 থেকে যথাক্রমে NAD+ এবং FAD+ এবং এরও পুনরুৎপাদনের প্রয়োজন হচ্ছে। এখানে দেখো সেটা দেওয়া আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়াটাতে কি বলেছে, পাইরুভিক অ্যাসিড প্লাস 4NAD+ প্লাস FAD+ 4NAD+ বলার কারণ হচ্ছে এখানে দেখো ফার্স্ট, এখানে দেখো চক্রটাতে তুমি দেখতে পাবে ফার্স্টে 1 2 3টে গেল, আর এখানে একটা 4টা। তাহলে NAD+ কয়টা হলো, 4টা। তাহলে পাইরুভিক অ্যাসিড প্লাস 4NAD+ প্লাস FAD, দেখো FAD একবারই আছে, তাই FAD+ প্লাস 2H2O, তাহলে 2 অণু জল প্লাস কি দেওয়া আছে, ADP প্লাস PI। এখানে যদি আমি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স দেই তাহলে দেখব 3টি CO2 উৎপন্ন হচ্ছে, 3 কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, প্লাস কি হচ্ছে 4NADH তৈরি হচ্ছে, প্লাস 4H+, 4NADH+ উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে, দেখো এখানে কি হলো, NAD+ দেওয়ার ফলে NADH+H+ তৈরি হচ্ছিল। তাহলে কয়টা NAD+, এখানে যদি NAD+ 4টা দেওয়া হয় তাহলে NADH+ও 4টা তৈরি হবে, আর H+ও 4টা তৈরি হবে। তাহলে বিক্রিয়াতে দেখো এখানে বলেই দিয়েছে 4NADH+ 4H+ উৎপন্ন হলো। এবার FAD+ দেওয়ার ফলে কি হয়েছিল, FADH2 উৎপন্ন হয়েছিল, আর PI দেওয়ার ফলে ATP। তাহলে এখানে আমরা বুঝে গেলাম, এটা দেখে নাও। এরপরে বলেছে ইলেকট্রন পরিবহন তন্ত্র এবং জারণমূলক ফসফরিভবন। এখন দেখো এখানে NADH+H+ এবং FADH2 এতে সঞ্চিত শক্তির মুক্তি ঘটাতে এবং এই মুক্তি শক্তির ব্যবহারের জন্য শোষণ প্রক্রিয়ার নিম্নবর্ণিত ধাপগুলি সংঘটিত হয়। এই কাজটি তখনই সম্পূর্ণ হয় যখন এরা NADH+H+ এবং FADH2 ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে জারিত হয় এবং ইলেকট্রনগুলো অক্সিজেন অণুতে পরিবাহিত হয় ও ফলস্বরূপ জল উৎপন্ন হয়। এবার দেখো যে বিপাকীয় পথের মধ্যে দিয়ে একটি বাহক থেকে অন্য বাহকে ইলেকট্রনের পরিবহন ঘটে তাকে ইলেকট্রন পরিবহন তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে। কি বলে, ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। দেখো এই যে এই তন্ত্রটি আছে এটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় উপস্থিত থাকে। তার আগে আমি ইলেকট্রনের পরিবহন তন্ত্রটা বুঝে নিই, তারপর আমরা বুঝে নিলেই পরে এই যেখানে যে লেখাগুলো আছে এটা তোমরা ভালো করে বুঝে নিতে পারবে। দেখো এখানে কি বলেছে, এখানে একটা গঠন দেওয়া আছে, তার মধ্যে এটুকু হচ্ছে অন্তঃপর্দা, এটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, এটা ম্যাট্রিক্স বা ধাত্র। এই অন্তঃপর্দার মধ্যে তুমি দেখতে পাবে যে 4H আর মধ্যস্থানেও 4H, কিন্তু লাস্ট শেষের অংশটিতে 2H দেওয়া আছে, তাই তো। এর মধ্যে তুমি দেখো যে ম্যাট্রিক্স বা ধাত্রতে কি দেওয়া হলো, NADH+H+, এখান থেকে কি বেরিয়ে আসলো, NAD+। এখানে কমপ্লেক্স 1 NADH ডিহাইড্রোজেনেজ ঘটলো। এখানে দেখো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কি হলো, তোমার এটা দেওয়ার ফলে কি হলো, দুটি ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে FMN তৈরি হলো, FMN থেকে FES বেরিয়ে গেল, এটা হচ্ছে 1 নাম্বার। এখানে ইলেকট্রন বেরিয়ে গেল। এখান থেকে দেখো UQ
ইউকিউ থেকে UQH2 বেরিয়ে গেল, এখানে ইলেকট্রন, এখানে কিন্তু পুরোটাতে ইলেকট্রন পরিবাহিত হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে। দেখো UQH2 থেকে তুমি দেখতে পাবে এখানে কি হচ্ছে, এখানে CYTB, এটার থেকে FES থেকে দেখো CYTC1, এখান থেকে CYTC বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন পরিবাহিত হচ্ছে, CYTC বেরিয়ে এসে এখানে দেখো আবার CUA, তারপর CYTA প্লাস বিক্রিয়া করে আবার CYTA2, তারপর এখানে বলেছে যেমন CU8, এভাবে 4টি তৈরি হচ্ছে, তাই তো। এখানে তুমি দেখবে দেখো এর মাঝখানে কমপ্লেক্স 3 ছিল, তারপর সাইটোক্রোম BC1, এখানে দেখো কমপ্লেক্স 2 স্যাক্সিনেট ডিহাইড্রোজিনেস, এখানে স্যাক্সিনেট দেওয়ার ফলে ফিউমারেট বেরিয়ে গেছে, সাকসিনেট দিচ্ছি ফিউমারেট বেরোচ্ছে, কি দিলাম, সাকসিনেট দিলাম, ফিউমারেট বেরিয়ে গেল। এরপরে দেখো হাফ অক্সিজেন প্লাস 2H প্লাস দেওয়ার ফলে কি হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, আর এখানে দেখো এখানে হাফ হয়ে যাচ্ছে 2H প্লাস, এখানে 2H, বাকিগুলোতে 4H ছিল, কোনো হাফ হচ্ছিল না, কিন্তু এখানে হাফ হয়ে গেছে। হাফ হয়ে যাওয়ার ফলে দেখো এখানে হাফ অক্সিজেন প্লাস 2H প্লাস দেওয়ার ফলে এখান থেকে জল বেরিয়ে গেল। এরপরে দেখো কমপ্লেক্স 4 সাইটোক্রোম C অক্সিডেজ দেওয়ার ফলে কি হলো, এখানে ADP প্লাস PI দিলাম, এখান থেকে ATP বেরিয়ে গেল, কি হলো ADP প্লাস PI দিলাম, যেখান থেকে ATP বেরিয়ে গেল। এখানে F0 আর F1 ATP সিনথেস দেওয়া হলো, আর এখানে কি হলো, তড়িৎ রাসায়নিক নতিমাত্রা ঘটতে থাকলো, আর এখান থেকে H প্লাস বেরিয়ে গেল। দেখো এখানে তাই লেখা আছে, দেখো এই যে NADH থেকে অপসারিত ইলেকট্রনগুলি জারণ NADH ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স 1 এর প্রভাবে ঘটে, এবং এরপরে ইলেকট্রনগুলি মাইটোকন্ড্রিয়ার পর্দায় অবস্থিত ইউবিকুইন এ স্থানান্তরিত হচ্ছে। এখানে UQA অর্থাৎ এটার ইউকিউ এর ফুল নেম কি, ইউবিকুইনে স্থানান্তরিত হচ্ছিল। এরপরে দেখো FADH2 কমপ্লেক্স 2 এর মাধ্যমে বিজারক সমতুল্য ইউবিকুইন গ্রহণ করলো। তারপর দেখো এবার বিজারিত ইউবিকুইন অতঃপর সাইটোক্রোম BC1 কমপ্লেক্স 3 এর মধ্যে দিয়ে সাইটোক্রোম C তে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে জারিত হলো। দেখো এরপর দেখো কমপ্লেক্স 4 বলতে সাইটোক্রোম A ও A3 এর আলফা ও আলফা 3 এবং 2টি কণার কেন্দ্র সমন্বিত সাইটোক্রোম C অক্সিডেজ কমপ্লেক্স বোঝায়। দেখো ATP ফেজ উৎসেচক কমপ্লেক্স বেরিয়ে গেল, তারপর হচ্ছে এখানে ADP প্লাস PI থেকে ATP বেরিয়ে গেল, অক্সিজেন গ্রহণ অক্সিজেন বর্জন, দেখো দেখলে। চলো এরপরে চলে আসা যাক, এরপরে কি বলেছে দেখো, এখানে বলেছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ATP সংশ্লেষণের চিত্ররূপ। দেখো ATP যে সংশ্লেষ করেছিল তার এখানে চিত্ররূপ দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমরা দেখব যে এটা বাইরের দিক ছিল, বাইরের দিক ওখানে আমরা একটা দেখেছিলাম এর আগের গঠন চিত্রটাতে 2H মানে হাফ হয়ে গেছিলো, এদিকে 2H প্লাস ওদিকে 2H প্লাস মানে 4H। এখানে দেখো সেটা দেখানো হয়েছে গঠন চিত্রটা, দেখো এখানে ADP PI দেওয়ার ফলে ATPটা বেরিয়ে যাচ্ছে, আর এটা ছিল F0 আর F1, এটা মাইটোকন্ড্রিয়ার অন্তর্গতটা ছিল, আর এটা হচ্ছে ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে এবার বলেছে পরিবহন তন্ত্র থেকে নির্গত শক্তি ATP সংশ্লেষণের কাজে ব্যবহৃত হয়, আর এই কমপ্লেক্স দুটি মূল অংশ নিয়ে গঠিত F1 এবং F2, ঠিক আছে। F1 মস্তখণ্ডকটি পরিতিস্থ মেমোব্রেন প্রোটিন কমপ্লেক্স, যাতে ATP এবং অজৈব ফসফেট থেকে ATP সংশ্লেষণের স্থানটি বর্তমান। এরপরে দেখো যেমন প্রতিটি ATP অণু সংশ্লেষণের জন্য 2H প্লাস F0 অংশ এর মাধ্যমে অন্তঃপর্দায় স্থান থেকে তড়িৎ রাসায়নিক প্রোটিন গ্রেডিয়েন্টের সাপেক্ষে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে স্থানান্তরিত হয়। চলো এর পরের টপিক কি বলেছে, শোষণে ব্যবহৃত ও উৎপন্ন শক্তির উদত্তপত্র। কি উদত্তপত্র, থামো এটা আমি তোমাদের খাতার মাধ্যমে দেখিয়ে দিই। দেখো এই যে তোমার শোষণে ব্যবহৃত উৎপন্ন শক্তির ও ইচ্ছেটা যে আছে উদত্তপত্রটা, এটা কি প্রতিটি গ্লুকোজের অণুর জারণের মোট কত অণু, এটিপিতে কতটা লাভ হয়, জারণ অণুর যে এটিপিতে কতটা লাভ হচ্ছে তার হিসাব করা সম্ভব হবে এর মাধ্যমে। কিন্তু বাস্তবে এটা কি হয়, কেবলমাত্র একটি তাত্ত্বিক হিসেবে হতে পারে, যেটা কিনা যে নির্দেশ অনুমানের উপর ভিত্তি করে এটা হিসেব করা যেতে পারে। এখানে তোমার কয়েকটি ধাপ বলা হয়েছে, যেমন একটি ধাপে কি হয়, এটি একটি ধারাবাহিক নির্দিষ্ট ক্রম সংগঠিত বিক্রিয়া পথ, যেখানে কি হয় একটি সাবস্ট্রেট মানে একটা সাবস্ট্রেট থাকে, ওই একটা সাবস্ট্রেট দ্বারা কি হয় পরবর্তী বিক্রিয়ার জন্য সাবস্ট্রেট গঠন করে, সাবস্ট্রেট গঠন করে, ঠিক আছে,
গঠন করে। আর এই জারণ যে পদ্ধতিটা আছে, এখানে গ্লাইকোলাইসিস টিসিএ চক্র যে আছে, টিসিএ চক্র, এই চক্র ইলেকট্রন পরিবহন তন্ত্র, এই ক্রম কি করে, এই ক্রম অনুসারে একটি বিক্রিয়া পথ অপরটিকে অনুসরণ করে, মানে একটা বিক্রিয়া পথ হচ্ছে ওটা আরেকটা বিক্রিয়া পথকে অনুসরণ করছে, ঠিক আছে। এবার কি বলছে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সংশ্লেষিত এনএডিপিএইচ, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে এনএডিপিএইচ সংশ্লেষিত হয় সেটা এনএডিএইচ, এটা কি হয়, মাইটোকন্ড্রিয়া স্থানান্তরিত হওয়ার পর এর জারণমূলক ফসফরিভবন ঘটে, মানে মাইটোকন্ড্রিয়া যে আছে, মাইটোকন্ড্রিয়ায় ফসফরিভবন ঘটে, ঠিক আছে। এবার এই বিক্রিয়া পথে কি হয়, কোনো অন্তর্বর্তী যৌগই অন্য কোনো যৌগের সংশ্লেষে ব্যবহৃত হয় না। যখন কি হয়, কেবলমাত্র গ্লুকোজ জারণ ঘটে, তখন অন্য কোনো বিকল্প সাবস্ট্রেটের বিক্রিয়া পথের কোনো অন্তর্বর্তী ধাপে প্রবেশ করে, মানে কোনো ভিতরের ধাপে প্রবেশ করবে না, ঠিক আছে। কিন্তু এই ধরনের অণুগুলো সজীব বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে সজীব বস্তু যে আছে এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। চলো এটা আমরা বই থেকে দেখে নিই। দেখো এখানে ধাপগুলি বলেছে, দেখো এখানে বলেছে, দেখো সজীব বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য না হওয়ার কারণ জীবকোষে সব বিক্রিয়া পথগুলি একই সাথে ঘটে, একের পর এক সংগঠিত হয় না, তাই এটা তোমার হচ্ছে প্রযোজ্য হয় না। এই কারণে কি হয়, এর কারণে প্রয়োজন অনুযায়ী সাবস্ট্রেটগুলো বিক্রিয়া পথে প্রবেশ করে ও বেরিয়ে যায়। তারপর এটিপি প্রয়োজন মতো বিক্রিয়া পথে ব্যবহৃত হয় না। তারপর দেখো এখানে বলেছে এই যে এই অণুগুলো আছে, এখানে সম্পূর্ণ জারণে 38টি অণু এটিপি লাভ করে। কটি? 38টি অণু এটিপি লাভ করে। তারপর দেখো এখানে বলেছে এবার সন্ধান প্রক্রিয়ার সাথে সবাদ শোষণের তুলনা করে, এখানে সবাদ শোষণের তুলনা করেছে। দেখিনি তুলনাগুলো কি কি করেছে। বলেছে সন্ধান প্রক্রিয়ায় গ্লুকোজ অণুর আংশিক জারণ ঘটে, কিন্তু সবাদ শোষণে গ্লুকোজ অণু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং H2O পরিণত হয়। তারপরে বলেছে সন্ধান প্রক্রিয়ায় প্রতি অণু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্নকালে মোট লাভ হয় মাত্র 2 অণু এটিপি। কত অণু এটিপি লাভ হয়? 2 অণু এটিপি। অপরদিকে সবাদ শোষণ প্রক্রিয়াতে গ্লুকোজের জারণের অধিক সংখ্যক এটিপি অণু সংশ্লেষিত হয়, মানে সন্ধান প্রক্রিয়া যখন করছে তখন 2 অণু এটিপি তোমার হচ্ছে লাভ হচ্ছে, কিন্তু যখন সবাদ শোষণ প্রক্রিয়াতে গ্লুকোজের জারণ হচ্ছে তখন এটিপি অণু সংশ্লেষিত হচ্ছে। এরপরে দেখো জারণের মাধ্যমে NADH থেকে NAD+ তৈরি হওয়ার প্রক্রিয়াটি সন্ধানের সময় খুবই মন্থর গতিতে সম্পন্ন হয়, কিন্তু সবাদ শোষণের সময় এই প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতিতে ঘটে থাকে। এবার দেখো অ্যামফিবলিক বা উভমুখী বিক্রিয়া পথ। দেখো এটা বোঝার আগে চলো এর গঠনটা আমরা আগে বুঝে নিই। এর গঠনটা পরের পেজে দেওয়া আছে, দেখো বের করো। এই দেখো এখানে বলেছে শোষণকালে বিভিন্ন অণুর ভাঙনে কার্বন ডাইঅক্সাইড এবং H2O উৎপাদন দেখায় এমন বিপাকীয় পথগুলির মধ্যে আন্তঃসম্পর্ক। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে দেখো এটাকে 3 ভাগে ভাগ করছে, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন। এবার ফ্যাটকে আবার ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে ভাগ করা হচ্ছে। এবার কার্বোহাইড্রেট যেটা আছে সেটা সরল শর্করা, আর সরল শর্করা উদাহরণ কি? গ্লুকোজ। সরল শর্করা উদাহরণ কি? গ্লুকোজ। এই সরল শর্করা যে আছে এটাকে গ্লুকোজ 6 ফসফেটে ভাঙা হচ্ছে, এটা ভাঙনের ফলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হচ্ছে। এরপর প্রোটিন দেখো অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটাকে যদি তুমি দেখো গ্লিসারলডিহাইড 3 ফসফেট হচ্ছে, এর ফলে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম, এই অ্যাসিটাইল কোএনজাইমটা ক্রেবস চক্রের মাধ্যমে কি হচ্ছে, জল ও কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। এবার তুমি এখানে দেখো ফ্যাট যেটা আছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এটাও কি হচ্ছে, সিমিলারলি অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করছে, এর ফলে ক্রেবস চক্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আর জল বেরিয়ে যাচ্ছে। এরপরে দেখো এখানে এই যে তোমার ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল আরেকভাবে দেখো এখানে বলেছে যে ডিহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উভমুখীর জন্য গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে কিন্তু এটা উৎপন্ন হচ্ছে। চলো এটা বোঝা গেল। এরপরে চলো আমরা এই লেখাগুলো দেখে নিই এখানে কি কি বলেছে। দেখো এখানে বলেছে শোষণের জন্য গ্লুকোজ হলো উপযুক্ত সাবস্ট্রেট, মানে শোষণের জন্য গ্লুকোজ সব থেকে ভালো সাবস্ট্রেট। এই শোষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হওয়ার আগে সমস্ত কার্বোহাইড্রেট সাধারণত প্রথমে গ্লুকোজে পরিণত হয়। প্রথমে কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। তারপর দেখো এখানে যেমন বলেছে যে তোমার ফ্যাটি অ্যাসিড যখন শোষণ বস্তু হিসেবে ব্যবহৃত হয় তখন এটি প্রথমে অ্যাসিটাইল কোএনজাইমে পরিণত হয়, ঠিক আছে। তারপর যেমন এখানে বলেছে গ্লিসারলের ক্ষেত্রে এটি প্রথমে PGAL এ পরিণত হয় এবং PGAL বিক্রিয়া পথে প্রবেশ করে। তারপর দেখো এখানে বলেছে যে
তোমার প্রোটিজ উৎসেচকের প্রভাবে প্রোটিনগুলো ভেঙে যায় এবং একক অ্যামাইনো অ্যাসিডগুলো তাদের গঠনের ওপর ডিঅ্যামাইনেজ এরপর ভিত্তি করে ক্রেবস চক্রের কিছু ধাপে বা এমনকি পাইরুভিক অ্যাসিড বা অ্যাসিটাইল কোএনজাইম রূপে শোষণ বিক্রিয়া পথে প্রবেশ করে। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে যে এটি মেনে কি বলেছে এখানে, দাঁড়াও তার আগে দেখে নিই। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে শোষণ বিক্রিয়া পথে জারিত হওয়া এবং শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হওয়ার জন্য বিভিন্ন সাবস্ট্রেটগুলির বিক্রিয়ার পথের কোন কোন ধাপে অংশগ্রহণ করে। অবশ্য আমরা একটু আগে দেখলাম এটি মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে এরা হলো সেই সব যৌগ যাদের পূর্বোক্ত সাবস্ট্রেটগুলি সংশ্লেষের জন্য শোষণ প্রক্রিয়ার পথ থেকে বেরিয়ে আসতে হয়। এরপরে দেখো এখানে বলেছে যখন ফ্যাটি অ্যাসিড শোষণ বিক্রিয়া পথে সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয় তখন বিক্রিয়া পথে প্রবেশ পূর্বে এটি ভেঙে গিয়ে অ্যাসিটাইল কোএনজাইম গঠন করে। চলো দেখে নাও, দেখলে? চলো এর পরের টপিকে যাওয়া যাক। এর পরের টপিকে কি বলেছে দেখো, শ্বাস অনুপাত। এই যে রেসপিরেটরি কোয়াটেন্ট, এটাতে কি হয় চলো আগে আমরা সেটা দেখে নিই, বিক্রিয়াটা দেখে নিই। বিক্রিয়া বলবো না, এটাকে ফর্মুলা বলবো। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, দাঁড়াও, ফর্মুলাটা হচ্ছে আর কিউ ইকুয়ালস টু বর্জিত কার্বন ডাইঅক্সাইড বর্জিত CO2 এর ঘনমান বাই গৃহীত অক্সিজেন এর ঘনমান। তাহলে এটাকে যদি আমি তোমার এটাকেই বলে সে তোমার যেটা বললাম রেসপিরেটরি কোসেন্ট, এটাকে কি বলে? রেসপিরেটরি কোসেন্ট বা RQ। এটাকে যদি আমরা হচ্ছে তোমার সংজ্ঞা হিসেবে বলি তাহলে এভাবে বলবো, যে সবার শোষণকালে অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, শোষণ প্রক্রিয়া উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ঘনমান এবং গৃহীত অক্সিজেনের ঘনমানের অনুপাতকে শ্বাস অনুপাত বা রেসপিরেটরি কোসেন্ট বলে। কি বলে? রেসপিরেটরি কোসেন্ট বলে। কোনটাকে? তোমার বর্জিত কার্বন ডাইঅক্সাইডের ঘনমান, মানে এটা বর্জিত কার্বন ডাইঅক্সাইড এর ঘনমান ও গৃহীত অক্সিজেনের ঘনমান এর অনুপাতকে আমরা কি বলবো? রেসপিরেটরি কোসেন্ট বা তোমার হচ্ছে শ্বাস অনুপাত। কি বলবো? শ্বাস অনুপাত। ঠিক আছে, এবার এই যে শোষণকালে ব্যবহৃত শোষণ বস্তুর প্রকৃতির ওপর শ্বাস অনুপাত নির্ভর করে। কার ওপর? শোষণকালে ব্যবহৃত শোষণ বস্তুর তোমার প্রকৃতির ওপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এটা দেখে নাও এখানে বইয়ে কি বলেছে। এই যে দেখো, RQ ইকুয়ালস টু বর্জিত কার্বন ডাইঅক্সাইডের ঘনমান বা গৃহীত অক্সিজেনের ঘনমান। এরপর এখানে বলেছে যখন শোষণ বস্তুর শর্করা বা কার্বোহাইড্রেট ব্যবহৃত হয় এবং কি বলেছে সম্পূর্ণ জারণ ঘটে তখন RQ হবে, কারণ এক্ষেত্রে সমপরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যথাক্রমে বর্জিত ও গৃহীত হয়। নিম্নে আচ্ছা এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটাতে এটা বলা হয়েছে। তারা আমি তোমাদের সমীকরণটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু। সমীকরণটা কি? গ্লুকোজ মানে C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন। এটা বিক্রিয়া করে কি তৈরি হবে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 অণু জল প্লাস এনার্জি। কি তৈরি হবে? এনার্জি প্লাস এনার্জি। ঠিক আছে, তাহলে কি হলো? 6 অণু গ্লুকোজ থেকে কি হলো? গ্লুকোজ প্লাস 6 অণু অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হলো? 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 6H2O প্লাস এনার্জি। কি তৈরি হলো? 6O2 প্লাস এনার্জি তৈরি হলো। তাহলে এখান থেকে যদি আমি RQ বের করি তাহলে RQ কি হবে? যেটা সবার শোষণের ঘনত্ব বা হচ্ছে তোমার গৃহীত RQ এর মানে গৃহীত তোমার কিসের পরিমাণ? গৃহীত অক্সিজেনের পরিমাণ। তাহলে RQ এখান থেকে যদি RQ বের করি তাহলে এখানে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড আছে, প্লাস এখানে কত অণু অক্সিজেন আছে? 6 অণু অক্সিজেন আছে, তাহলে 6O2। এখান থেকে যদি আমরা বের করি তাহলে আমরা কি পাবো? 1 হয়ে গেল। এরপরে এটা আমরা বই থেকে দেখিনি, দেখো কি বলেছে। দেখো, গ্লুকোজ প্লাস 6 অণু জল অক্সিজেন বিক্রিয়া করে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 অণু অক্সিজেন জল প্লাস এনার্জি তৈরি হচ্ছে, আর এটার RQ ফ্যাক্টর কত? 1। এরপর দেখো, শোষণ প্রক্রিয়া যখন স্নেহ পদার্থ শোষণ বস্তুর রূপে ব্যবহৃত হয় তখন RQ 1 এর কম হয়। RQ কত হয়? 1 এর কম হয়। যখন শোষণ বস্তুটি ট্রাইপ্যালিমিটিন নামক ফ্যাটি অ্যাসিড হয় যখন RQ এর হিসেব কিরূপ হবে তা দেখানো হলো। এখানে কি হবে? দেখো এখানে বলেছে 2 অণু C51H98O6, এটাকে কি বলা হয়? ট্রাইপালমিটিন প্লাস 14 অণু
145 অণু অক্সিজেন বিক্রিয়া করে কত হলো 102 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 98 অণু হচ্ছে H2O প্লাস এনার্জি। এটা যদি আরকিউ ফ্যাক্টর বের করি তাহলে আমরা কি জানি? আমরা জানি আরকিউ ইকুয়ালস টু বর্জিত কার্বন ডাইঅক্সাইডের ঘনমান বাই গৃহীত অক্সিজেনের ঘনমান। তাহলে বর্জিত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 102 অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে 102 অণু কার্বন ডাইঅক্সাইড বসালাম। এবার বলেছে গৃহীত অক্সিজেনের ঘনমান মানে বাই, কার কিউ হচ্ছে প্রথমে বর্জিত কার্বন ডাইঅক্সাইডের ঘনমান বাই গৃহীত অক্সিজেনের ঘনমান। তাহলে গৃহীত অক্সিজেন কত আছে? 145। এই 145 অণু হচ্ছে অক্সিজেন। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখতে পাবো 0.7। তাহলে শোষণকালে যখন প্রোটিন শোষণ বস্তু রূপে ব্যবহৃত হয় তখন শ্বাস অনুপাত বা আর কিউব হবে প্রায় 0.9। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সজীব বস্তু শোষণকালে প্রায়শই একাধিক শোষণ বস্তু ব্যবহৃত হয় এবং বিশুদ্ধ প্রোটিন বা বিশুদ্ধ ফ্যাট কখনোই শোষণ বস্তু রূপে ব্যবহৃত হয় না। তাহলে আমাদের চ্যাপ্টারটি এখানেই অ্যানালাইজ করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়ো।